আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভীষণই মজাদার কলিজা ভুনার রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। কলিজা রান্না করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি 1 কেজি কলিজার জন্য। এখানে রয়েছে মাংসর মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রয়েছে আদা জিরে পেস্ট, রয়েছে রসুন পেস্ট। এখানে রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা এবং দারুচিনি এবং ভেতরে রয়েছে লং, এলাচ সবগুলোই। তো এই কয়েকটা উপকরণ কিন্তু নর্মালি আমাদের সবার বাসায় থাকে। আজকে তাই দিয়েই রান্না করে নিচ্ছি। প্রথমে আমি কলিজাগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য পানি গরম করে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু এরকম করে সেদ্ধ করে রান্না করেন না, তখন তাদের কলিজাগুলো আসলে ভেতরে যে ময়লা থাকে সেগুলো রান্নার পর উঠে যায়, খেতেও ভালো লাগে না, কালারটাও ভালো আসে না। তো এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, সেজন্য আমি এভাবেই রান্না করি। 2 থেকে 3 বার বলক উঠিয়ে নেওয়ার পর কিন্তু ভেতর থেকে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে আসে। এই তো দেখুন, মানে কেমন ময়লা থাকে, আসলে দেখতেই কেমন মনে হচ্ছে। আমি জাস্ট বোঝানোর জন্য এবং আমি যা বললাম তা দেখানোর জন্য ভিডিওটা আনকাট রেখেছি। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখুন এটা এখন কতটা ফ্রেশ লাগছে এবং একেবারে ক্লিন হয়ে গেছে। এর ভেতরে আর কোনো ময়লা টয়লা নেই, কারণ অনেকক্ষণ বলক করার পর আমি এটা ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নার প্রসেস শুরু করি। প্যানটি একটু গরম হলে তেল ঢেলে দেব। তেলের মধ্যে এখন আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিব। যে কোনো মাংস রান্নার মধ্যে গরম মশলাটা যদি তেলের মধ্যে আগে ফোড়ন দেয়া যায় তাহলে খুব সুন্দর স্মেল বের হয়। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। ক্লিপটা আমি শুরুর দিকে মিস হয়ে যাওয়াতে আমি এগুলো আবার করে নিচ্ছি, তো আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন কষ্ট করে। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করে তারপর তুলে রাখবো। বেরেস্তা হয়ে গেলে, বেরেস্তা তো কম বেশি আমরা সবাই করতে জানি, এগুলো আমি তুলে রাখছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাকে এখন আমি নাড়াচাড়া করে নিব। আমার রান্নাগুলো মূলত আমি শেয়ার করি একেবারেই নতুন আপুদের জন্য, যারা সবেমাত্র বিয়ে হয়েছে কিংবা যারা হচ্ছেন আপনার আমার মতো স্টুডেন্ট আছেন, ম্যাচে থাকেন। তো তারা দেখা গেছে অনেক সময় বাড়ির খাবারগুলো মিস করেন এবং নিজেরাও রান্না করতে পারেন না। তো আমি একেবারে ইজি ওয়েতে, যাতে বাইরে থেকে কিছু কিনে আনতে না হয়, নর্মালি মশলাপাতি যেগুলো ঘরে থাকে তাই দিয়েই রান্নাগুলো করি এবং একেবারে অথেন্টিক ফ্লেভার আসে। কোনো বাড়তি মশলা বা অতিরিক্ত কোনো কিছু আমি ব্যবহার করি না। এখন আমি এখানে আদা রসুন পেস্ট এবং লবণটা দিয়ে ভালো মতো এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি রান্নাগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তার একটা কারণ হচ্ছে আমার যখন প্রথম আমার পরিবার থেকে, আমার মার কাছ থেকে দূরে থাকতে হয়, আমি রান্না করতে গিয়েছিলাম, তখন আমার হাতে স্মার্টফোন ছিল না, বিধায় আমি ইউটিউব দেখতে পারিনি। আমি রান্না করতে যেয়ে আমার মনে আছে তেলের মধ্যে পেঁয়াজ হলুদ মরিচ একসাথে দিয়ে তারপর সবজি দিয়ে পানি ঢেলে দিয়েছিলাম। আমি ডাটার তরকারি করেছিলাম মেবি, এবং আধা ঘন্টা হয়ে গিয়েছিল, সেদ্ধ হচ্ছিল না। তো এরকম সমস্যাতে যাতে কেউ না পড়ে সেজন্য স্টেপ বাই স্টেপ আমার এই রান্নাগুলো দেখানো। প্লিজ যারা একদম পারফেক্ট রাঁধুনি আছেন তারা কিছু বলবেন না বা কিছু মনে করবেন না। আসলে আমি অনেক সময়ই আমার অনেক কিছু শেয়ার করে ফেলি। আমার ভালোবাসার আপুরা অবশ্যই সেগুলো বুঝতে পারবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখানে তেল ওঠার পরও আমি কিছুক্ষণ মশলাগুলো কষাই, কারণ আদা রসুনের যে একটা ফ্লেভার আসে আমার সেটা কেন যেন একেবারেই ভালো লাগে না। সেজন্য আমি আদা রসুনের এই ফ্লেভারটা যাতে কেটে যায় সেজন্য মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাই।
এবং যখন দেখবেন যে মশলাগুলো এরকম একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে এবং লেগে লেগে আসছে, যেরকম দেখুন একেবারে হচ্ছে আঠালো টাইপের হয়ে আসছে, তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু হয়ে গিয়েছে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষালে যে আদার কাঁচা উটকো ভাব থাকে সেটা চলে যায়। এখন অনেকের কাছে কিন্তু আবার আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারা যদি চান তাহলে মশলা থেকে যখন তেল বের হবে তখনই কিন্তু মশলাটা কষানো স্টপ করে দিতে পারেন। সেক্ষেত্রে আদা রসুনের একটা স্মেল থাকবে, যেটা আমরা কাবাবের মধ্যে খাই আর কি। গরুর মাংসের কাবাবের মধ্যে কিন্তু এক্সট্রা অনেক আদার ফ্লেভার অ্যাড করা থাকে, যেগুলো রেস্টুরেন্ট থেকে খাওয়া হয় সেগুলোতে। এখন মশলাটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কলিজাগুলো। কলিজাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না কষানোর সময়। এখান থেকে যে তেল আছে সেই তেল মশলার মধ্যে কলিজাটাকে কষিয়ে নিতে হবে। প্রথম দিকে আমার বিয়ের শুরুর দিকে যদিও আমার রান্নাবান্না নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, এমনকি অনেকের কাছে শুনতে হয়েছে যে আমি রান্না পারি না। তো ধীরে ধীরে আমার শাশুড়ি মা এবং আমার বর খুবই ভালো মানুষ, তারা হচ্ছেন আমাকে রান্নাগুলোর প্রসেস শিখিয়ে দিয়েছিল। যেহেতু আমি বাবার বাসায় আসলে অনেক আদরে ছিলাম, আমার মা কখনো আমাকে নিজের হাতে ভাতও খেতে দেয়নি, তো তার ফলটা আর কি বিয়ের পর ভোগ করতে হয়েছে আমাকে। আমারকে নতুন বউ দেখতে এসে পাড়া প্রতিবেশীরা বলতো বউ রান্না করতে জানে না, মানে যখন গ্রামে যা হয় আর কি। আমার শাশুড়ি মা আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো রান্না করতে পারি। আমার রান্না খেয়ে সবাই খুবই প্রশংসা করে। কেউ বুঝতেই পারে না যে আমি রান্না করেছি না আমার শাশুড়ি মা রান্না করেছে। সবাই প্রথমে জিজ্ঞেস করে রান্না কে করেছে, এবং আমার কথা শুনলে সবাই অবাক হয়ে যায়। এই হচ্ছে আমার রান্নার বৃত্তান্ত। তো আমার যেসব আপুরা এখন হোস্টেল লাইফে থাকছেন, তাদের অনেক সময় আছে মাছ মাংস খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস ওঠে, বাট সঠিক পদ্ধতিতে আসলে রান্না করাটা কারোরই জানা থাকে না। তো আমার রেসিপিগুলো যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আমি কিন্তু একেবারে কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে, যেগুলো নর্মালি ঘরেই থাকে সেগুলো দিয়ে রান্না করি, কিন্তু তার যে একটা টেস্ট আছে সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। কারণ অনেক সময় আছে যে বেশি মশলাপাতি ইউজ করলে যে মেন টেস্টটা থাকে কোনো সাবজেক্টের, সেটা আর থাকে না। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।